আজকের গল্প তৃতীয় নয়ন কষ্টকর। সমরেশ মজুমদার। পরিতোষবাবু খুব বিব্রত। কি করা উচিত ভেবে পাচ্ছিলেন না। ব্যাপারটা ভাবতে তার খুব গর্ব হচ্ছিল, অথচ ঝামেলা যে দিন দিন বেড়ে যাচ্ছে। বন্ধুরা অবশ্য উপদেশ দিচ্ছিলেন, এই মকায় কিছু কামিয়ে নাও পরিতোষ। লক্ষ্মী নিজে এসে ঘরে ঢুকতে চাইছেন, ফিরিয়ে দিও না। উপদেশটা ভালো লাগছিল না তার। চিরকাল সৎভাবে জীবন কাটিয়েছেন, এখন নাকি দুদৈব। জলপাইগুড়ির নবীনচন্দ্র হাই স্কুলের অঙ্কের শিক্ষক তিনি। অভাব আছে, তাই বলে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি, বরং তার ন্যায়বোধটা অন্য মানুষের চেয়ে একটু বেশি রকমের। একবার ফটোপুকুরে এক ভদ্রলোকের বাড়িতে যাওয়ার কথা ছিল। সেদিন সকাল থেকেই এমন বৃষ্টি, বাস, ট্যাক্সি, রিক্সা কিছুই চলছে না। পরিতোষবাবু ছাতি মাথায় সর্বাঙ্গ ভিজিয়ে 10 মাইল রাস্তা হেঁটে সেখানে পৌঁছালেন। ওই আবহাওয়ায় না যেতে পারাটা যে কোনো অন্যায় নয়, এটা কেউ তাকে বোঝাতে পারবে না। এইরকম মানুষ বিব্রত হয়ে পড়েছেন তার একমাত্র ছেলে অবনীন্দ্রের জন্যে। অবনীন্দ্র ভালো ছাত্র, জেলা স্কুলে ক্লাস 9-এ পড়ে। অতিশয় নম্র এবং ছবি আঁকার হাতটি চমৎকার। নিজের মন থেকে বানিয়ে বানিয়ে এমন সব ছবি আঁকে হেডমাস্টার মশাই পর্যন্ত অবাক হয়ে গেছে। ছেলেটির স্বাস্থ্য ভালো নয়, বরং খুব রোগাই বলা যায়। তা নিয়ে অবশ্য কোনো দুশ্চিন্তা নেই পরিতোষবাবু। পরিসংখ্যান নিয়ে তিনি দেখেছেন রোগারাই পৃথিবীতে মেধাবী হয় বেশি। কিন্তু মাস 2 আগে ব্যাপারটা ঘটল, আর তারপরেই সব উলটপালট হয়ে গেল। সামান্য জ্বর হয়েছিল অবনীর। সেই জ্বর নিয়েই স্কুলে গিয়েছিল সে। ফিরে এসে আর মাথা তুলতে পারে না। 104 হয়ে গেল শরীরের তাপ। সেই সঙ্গে ভুল বকা শুরু হলো। ডাক্তারবাবু এসে অভয় দিলেন যখন, তখনই অবনী তার দিকে চেয়ে বলল, 7 পা গেলেই পা ভাঙবে ফটাফট। ডাক্তারবাবু হেসে বললেন, কাল ভোরের মধ্যেই জ্বর নেমে যাবে, চিন্তা করবেন না। পরিতোষবাবু ডাক্তারবাবুকে রিকশায় তুলে দিতে রাস্তায় নামতেই একটা সাইকেল দরাম করে তাদের ঘাড়ে এসে পড়ল। নিজেকে সামলে উঠে দাঁড়াতেই শুনতে পেলেন ডাক্তারবাবু গোঙাচ্ছেন। সাইকেলের আরোহী নেহাতি বালক, তাকে তিরস্কার করে এগিয়ে গিয়ে দেখলেন ডাক্তারবাবু উঠতে পারছেন না। তার পায়ে ভীষণ লেগেছে। কোনো রকমে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর জানা গেল তার ডান পায়ের মালাই চাকি সরে গিয়েছে। সঙ্গে সঙ্গে পরিতোষবাবুর মনে পড়ল অবনীর জ্বরের ঘোরে ভুল বকা কথাগুলো। বাড়ি ফিরে তিনি মেপে দেখলেন দুর্ঘটনা ঠিক তার দরজা থেকে 7 পা দূরেই ঘটেছে। এমন তাজ্জব ব্যাপার দিকে হতভম্ব হয়ে ছেলের বিছানার পাশে গিয়ে দেখলেন যে বেহুশ হয়ে ঘুমোচ্ছে। খুব অস্বস্তি হচ্ছিল পরিতোষবাবু। ডাক্তার তার বাড়ি থেকে বেরিয়ে পা ভেঙেছেন বলে তো বটেই, ছেলেটা সে কথা আগেভাগে বলল কি করে তা ভেবে পাচ্ছিলেন না। ব্যাপারটা নেহাতি কাকতালীয় বলে উড়িয়ে দিলেন তিনি। কিন্তু অবনীর জ্বর নামছিল না। সন্ধেবেলায় স্কুল কমিটির একটা মিটিং ছিল। হেডমাস্টার মশাই অবসর নিচ্ছেন, না গেলেই নয়। যাওয়ার আগে তিনি একবার ছেলের মাথায় হাত বুলিয়ে বেরোতে যাচ্ছেন, ঠিক তখনই অবনী চোখ খুলল। লাল টকটকে চোখ, জ্বরে মুখ অস্বাভাবিক। ঠোঁট কাঁপছে দেখে পরিতোষবাবু দ্রুত ফিরে এসে মুখটা নামিয়ে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, খুব কষ্ট হচ্ছে? অবনী বলল, হেডমাস্টার বেজায় রাগী। মুখ সরিয়ে নিলেন পরিতোষবাবু। কি বলছে ছেলেটা? হেডমাস্টারের কথা এলো কোত্থেকে? না, এখনো ভুল বকছে। স্ত্রীকে চোখ রাখতে বলে মিটিংয়ে চললেন তিনি। অবনীর কথাটা মনে হতেই হাসি এলো তার। ওদের হেডমাস্টার অত্যন্ত সাদাসিধে হাসি খুশি মানুষ। বরং রাগী মাস্টার ফাঁকি সহ্য করতে পারেন না বলে তারই বদনাম আছে। মিটিংয়ের শেষে যেন আপ্লুত হয়ে বাড়ি ফিরছিলেন পরিতোষবাবু। স্কুল কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী তিনি আজ থেকে হেডমাস্টারের দায়িত্বভার গ্রহণ করেছেন।
এত বড় সম্মান যে তার জন্য অপেক্ষা করছে খুনাক্ষরে টের পাননি তিনি। শুনেছিলেন বাইরে থেকে কেউ হেডমাস্টার হয়ে আসছে। তাছাড়া আরও অনেক দাবিদার তাদের মধ্যেই আছেন। তবু তিনি হয়ে গেলেন, একেই বোধহয় ভাগ্য বলে। কিন্তু বাড়ির কাছাকাছি হতেই জমে গেলেন পরিতোষবাবু। অবনীটা কি ভুল বকছিল তখন? হেডমাস্টার বেজায় রাগী? তার মানে ও কি আগে ভাগেই জানতে পেরেছিল যে তিনি হেডমাস্টার হবেন? কথাটা বন্ধুবান্ধবদের কানে যেতে বিলম্ব হল না। এদিকে ডাক্তারবাবু ও অবনীর ভবিষ্যৎবাণী ফলে যাওয়ার গল্প শুনিয়েছেন অনেককে। শহরে রাতারাতি বিখ্যাত হয়ে গেল অবনী। দুবেলা লোক আসছে তাকে দেখতে, যদি তাদের দিকে ফস করে অবনী কিছু বলে দেয় এই আশায়। তাদের সামলাতে অবস্থা বেসামাল পরিতোষবাবু। বন্ধুবান্ধবরা এই সময় উপদেশ দিলেন এমন সুযোগে দুটো পয়সা কামিয়ে নিতে। লক্ষ্মী নিজে এসে যখন ধরা দিচ্ছেন তখন কিন্তু কিছুতেই ওদিকে মন যায় না পরিতোষবাবুর। কিভাবে ছেলেকে এত কৌতূহলী মানুষের চোখের আড়ালে রাখবেন ভেবে পাচ্ছেন না তিনি। জ্বর সেরে গিয়েছে অবনীর, কিন্তু সে যে পুরোপুরি সুস্থ নয় এটা ওকে দেখলেই বোঝা যায়। খুব প্রয়োজন ছাড়া কথা বলে না, সবসময় গুম হয়ে বসে থাকে, চোখ দুটো এখনো লাল। এ অবস্থায় স্কুলে পাঠাবার প্রশ্নই ওঠে না। মনটা বেশ খারাপ তাই পরিতোষবাবুর। নতুন ডাক্তার ওষুধ দিচ্ছেন, বলছেন কয়েকদিনের মধ্যেই সেরে উঠবে অবনী। কিন্তু পরিতোষবাবু তাতে ঠিক ভরসা পাচ্ছেন না। তার সঙ্গে ভালো করে কথা বলে না সে। 10টা প্রশ্ন করে হ্যাঁ হ্যাঁ উত্তর পাওয়া যায়। নাছোড়বান্দা কিছু পরিচিত মানুষ অবনীকে জিজ্ঞেস করে, হ্যাঁ বাবা বলো না আমার কিছু হবে কি না। কোনো উত্তর দেয় না অবনী। কিন্তু তাই করতে করতে হঠাৎ একদিন এক বৃদ্ধকে বলে উঠল, বাথরুমে মরা ঝুলছে। সবাই থমকে গেল কথাটা শুনে। বলে কি অবনী? ভদ্রলোক হেসে পরিতোষবাবুকে বললেন, আমার বাথরুম ঠাকুর ঘরের মতো পরিষ্কার, সেখানে মরা ঝুলবে কোত্থেকে? না হ্যাঁ, তোমার ছেলেকে ভালো মাথার ডাক্তার দেখাও। কিন্তু সেদিন সারা শহরে হইচই পড়ে গেল। বৃদ্ধ ভদ্রলোকের ছোট মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। ভবিষ্যৎবাণী এত সঠিক মিলে যাওয়ায় অবনীকে দেখার জন্য সারা শহর চঞ্চল হয়ে উঠল। কিন্তু মুশকিল হলো, শত চেষ্টা করলেও অবনীর মুখ থেকে কোনো শব্দ বের করা যায় না। কখন তার মর্জি হবে এবং কথা বলবে, মানুষের ধৈর্য দেখে পরিতোষবাবু হতবাক। পরিতোষবাবুর স্ত্রী কিন্তু এসব জানতে পারছেন না। তার ধারণা এত মানুষের আনাগোনায় ছেলে সুস্থ হতে পারছেন না। কখনো কখনো কোনো অপদেবতা বাচ্চাদের উপর ভর করে এবং তার ফলে এসব উল্টোপাল্টা কথা তাদের মুখ থেকে বের হয়। তিনি পরিতোষবাবুকে বললেন, অবনীকে নিয়ে কিছুদিনের জন্য বাইরে যাবেন, হাওয়া বদল করতে। না, কোনো বেড়াবার জায়গায় নয়। দেওঘরে ওর এক দিদি থাকেন, তিনি অনেক দিন থেকে যেতে লিখেছেন। সেখানে বাবা বৈদ্যনাথ আছেন, অত্যন্ত জাগ্রত দেবতা। কোনো অপদেবতা যদি অবনীকে আশ্রয় করে তাহলে সেখানে গেলে অবনী নিশ্চয়ই ভালো হয়ে যাবে। পরিতোষবাবুর স্ত্রী কথাটা ভেবে ইতিমধ্যে বাবা বৈদ্যনাথের কাছে মানত করে ফেলেছেন। পরিতোষবাবু রাজি হলেন। বৈদ্যনাথের উপর তার অবশ্য কোনো ভরসা নেই। ছেলেটাকে নিয়ে বাইরে ঘুরলে হয়তো পরিবর্তন আসবে এটা মনে করেই রাজি হওয়া। তাছাড়া এককালে তো দেওঘর মধুপুর তো বাঙালিদের বেড়াতে যাওয়ার জায়গা ছিল। কাউকে কিছু না বলে ওরা ট্রেনে চাপলেন। দার্জিলিং মেলে চেপে সোজা শিয়ালদায় নামলেন। কলকাতা শহর ডিঙিয়ে হাওড়া থেকে ট্রেনে চাপলে রাত 10টার মধ্যে দেওঘর পৌঁছে যাওয়া যাবে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়বার পর থেকে তিনি ছেলের উপর দৃষ্টি রেখেছিলেন। কোনো পরিবর্তন নেই অবনীর। চুপচাপ পাথরের মতো মুখ করে বসে আছে। কোনো উচ্ছ্বাস নেই, বেড়াতে যাওয়ার আনন্দ নেই। অথচ এই অবনী ট্রেনে চড়ার কথা হলে আনন্দে নাচত, বেড়াতে যাওয়ার জন্য প্রায়ই বায়না ধরত। দীর্ঘ নিঃশ্বাস ফেললেন পরিতোষবাবু। বেশ কিছুক্ষণ ছেলের সঙ্গে মজার মজার কথা বলে শেষে চুপ করে গেলেন। শিয়ালদা অবধি কোনো ঝামেলা হয়নি।
স্টেশনে নেমে পরিতোষবাবু বললেন, এই হলো কলকাতা শহর। তোমার কি শহরটা দেখতে ইচ্ছে করছে? নিঃশব্দে ঘাড় নাড়ল অবনী। না। অবাক হলেও ভিতরে ভিতরে খুশি হলেন পরিতোষ। অসুখে পড়ার পর এই প্রথম অবনীর সঙ্গে সঙ্গে কথার জবাব দিল। না বলল, না। কলকাতা দেখবে বলে এতদিন যে বায়না করত, সে এমন স্বচ্ছন্দে না বলল, কিন্তু সাড়া দিয়েছে এই যথেষ্ট। পরিতোষবাবু স্ত্রীর দুহাত কপালে ঠেকালেন। জয় বাবা বৈদ্যনাথ, তুমি একটু দয়া করো বাবা। অনেকদিন পরে হাওড়া স্টেশনে এসে নিজেই অবাক হয়ে গেলেন পরিতোষ। কি পরিবর্তন চারধারে! সুড়ঙ্গ দিয়ে মানুষ যাতায়াত করছে, এত লোক যে দেখলেই দম বন্ধ হয়ে যায়। সেই সুড়ঙ্গ দিয়ে কুলির মাথায় মালপত্র চাপিয়ে হাতে ছেলেকে ধরে পরিতোষবাবু এগোচ্ছিলেন, পিছনে স্ত্রী। হঠাৎ যেন শক্ত হয়ে গেল অবনী। পরিতোষবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হলো? ওই লোকটা, ওই লোকটা। অবনী বিড়বিড় করছে। কি হয়েছে? পরিতোষবাবুর সামনের দিকে তাকিয়ে দেখলেন ধুতি পাঞ্জাবি পরা নাদুস নদুস এক ভদ্রলোক সুটকের সাথে এগোচ্ছেন। ওই লোকটা খুব বদমাশ। বেশ জোরে কথাগুলো অবনীর মুখ থেকে বেরোতে ভদ্রলোক ঘাড় ঘুরিয়ে এদিকে তাকালেন, চোখে বিস্ময় যেন। চাপা গলায় ধমকে উঠলেন পরিতোষবাবু, কি অসভ্যতা করছো? ছি, একজন অচেনা বয়স্ক মানুষকে কেউ অমন কথা বলে? লোকটা ডাকাত। এবার চাপা গলায় বলায় ভদ্রলোক শুনতে পেলেন না, কিন্তু পরিতোষবাবুর বিব্রত ভাব বেড়ে গেল। এ তো মহা ঝামেলা হলো। এরকম অভদ্রতা করলে মারধর খেতে হতে পারে। তাছাড়া ওর রুচিতেও একটা বাজছে। খুব রাগ হয়ে গেল তার ছেলের উপরে, কিন্তু স্টেশন বলে কিছু বললেন না। প্রায় জোর করে টেনে নিয়ে চললেন ছেলেকে। ট্রেনে উঠে একটা ভালো জায়গায় বসে ঠান্ডা হলেন তিনি। স্ত্রীকে ব্যাপারটা বলেননি। তিনি শুনেছেন কিনা বোঝা যাচ্ছে না। পরিতোষবাবু ছেলের কাঁধে হাত রেখে বললেন, শরীর কেমন আছে তোর? আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকালো অবনী, লাল চোখ। তারপর আবার জানলার দিকে মুখ ফেরালো। পরিতোষবাবুর বুকটা টনটন করে উঠল। বেচারা, ও যে অসুস্থ এটা তিনি ভুলেই গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে তার মনে হলো, অবনী এটা সেই ঘোরে ভবিষ্যৎবাণী করেনি তো? ধুত, তা কি করে হবে? লোকটাকে ডাকাত বলে মনে করা অসম্ভব। ট্রেনে ভিড় ছিল না খুব। কিছুক্ষণ পর অবনী উঠে দাঁড়ালো। পরিতোষবাবু স্ত্রী জিজ্ঞাসা করলেন, কি রে, বাথরুমে যাবি? মাথা নাড়ল সে। হ্যাঁ। অবনীকে নিয়ে পরিতোষবাবু বাথরুমের দরজায় এসে দেখলেন সে দুটো বন্ধ। খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। কি একটা স্টেশন আসছে দেখে তিনি ঝুঁকে বাইরে তাকিয়েছেন, এমন সময় একটা সুন্দর গলা কানে এলো। কি খোকা, অমন করে কি দেখছ? আপনি বদমাস, ডাকাত, চেঁচিয়ে বলে উঠল অবনী। দ্রুত ফিরে এসে পরিতোষবাবু দেখলেন সেই সুরঙ্গে দেখা ভদ্রলোক রুমালে হাত মুছতে মুছতে বাথরুমের দরজা থেকে বেরিয়ে দু চোখ ছোট করে অবনীকে দেখছেন। কিন্তু তার মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলেন পরিতোষবাবু। বিষাক্ত সাপের মতো মুখ হয়ে গেছে ওর। অবনী তখন একরোকা ভঙ্গিতে তাকিয়ে। ব্যাপারটা সামাল দিতে পরিতোষবাবু তাড়াতাড়ি বলে উঠলেন, কিছু মনে করবেন না, ওর মাথার ঠিক নেই। এই অবনী, ছি, আবার তুমি বাজে কথা বলছো? ভদ্রলোক যেন অনেক কষ্টে নিজেকে সংযত করলেন। তারপর আর চোখে অবনীকে দেখতে দেখতে ভেতরে চলে গেলেন। অবনী তখন বাথরুমে ঢুকে গেছে। পরিতোষবাবুর খুব লজ্জা করছিল। সত্যি কি অন্যায় কথা! ভদ্রলোক যে অবনীকে মারেননি তাই ঠের, কিন্তু উনি এত কামড়া থাকতে এখানে উঠলেন কি করতে? এটা তো জোসিডিতে কেটে নিয়ে দেওঘর স্যাটেলের সঙ্গে জুড়ে দেবে। তবে কি ওই ভদ্রলোকও দেওঘর যাচ্ছেন? পরিতোষবাবুর মনে হলো এখনই ভদ্রলোককে খুঁজে বের করে ক্ষমা চাওয়া উচিত।
অবনীকে নিয়ে নিজের আসনে ফিরে আসতে আসতে ভদ্রলোককে চোখে পড়ল। ঠিক তাদের পাশের খোপে রয়েছেন তিনি, চোখ বন্ধ করে কিছু ভাবছেন। সেটা দেখে বুকের ভিতরটা কেঁপে উঠল পরিতোষবাবু। অবনী এক্ষেত্রেও ঠিকঠাক বলছে না তো? কারণ খুব ঘাবড়ে গেলে মানুষের যে অবস্থা হয়, এখন ওই ভদ্রলোকের সেই অবস্থা। যদি কোনো ভিত্তি না থাকে তাহলে উনি অমন করবেন কেন? ছেলের দিকে তাকালেন পরিতোষবাবু। সিটে বসলেও যে সে খুব অস্বস্তিতে আছে তা বোঝা যায়। লোকটা যদি সত্যি খারাপ হয় তাহলে তো ভয়ের কথা, সঙ্গে অস্ত্রশস্ত্র থাকতে পারে। বারবার অবনীর মুখে সত্য কথা শুনলে খুন করতেও পারে। পারবে না, জেল হবে, চিরবির করে বলে উঠল অবনী। আর পরিতোষবাবুর মনে হলো তিনি জ্ঞান হারাচ্ছেন। ও তার মনের কথা টের পেল কি করে? স্ত্রী এখন চোখ বন্ধ করে বসে আছে। ব্যাপারটা তাকে বলতে গিয়েও বললেন না তিনি। অহেতুক মানুষকে ভয় পায় লাভ কি? ছেলের কাঁধে হাত রেখে খুব নরম গলায় জিজ্ঞেস করলেন তিনি, ওসব চিন্তা করিস না খোকা, কি দরকার? লোকটা খুনি হোক, আমাদের কি? ছেলেকে দু হাতে জড়িয়ে বুকের ওপর চেপে রাখলেন তিনি। জোসিডি স্টেশনে অনেকক্ষণ কামরাটা পড়ে থাকে। দেওঘরের ট্রেন এসে সেটার সঙ্গে জুড়ে দেওয়া হবে এটাকে। এখন রাত 9টা। পরিতোষবাবু দেখলেন প্ল্যাটফর্মে ভালো পুরি আর বোঁদে বিক্রি হচ্ছে। অবনীকে জিজ্ঞেস করলেন, খাবি? সে কোনো উত্তর দিল না, কিন্তু স্ত্রী ঝাঁঝিয়ে উঠলেন, খাওয়ার জিনিস আনবে তাও জিজ্ঞেস করছো? তাড়াতাড়ি নেমে পড়লেন পরিতোষবাবু। বেজায় ভিড় দোকানটায়। পরিতোষবাবু নেমে যেতেই অবনী উঠে দাঁড়াল। তার মা জিজ্ঞেস করলেন, বাথরুমে যাবি? ঘাড় নাড়ল সে। তারপর দরজার দিকে এগিয়ে গেল। ঠিক সেই সময় বাথরুমের দরজা খুলে যেতেই সেই ভদ্রলোক বেরিয়ে এলেন। অবনীকে দেখে একটু কেঁপে উঠেই গলায় হিসির শব্দ করলেন। আবার বললে টুটি চেপে মারব, আমায় চেনো না? চিনি, তুমি খুনি। লাল চোখে তাকালো অবনী। তুই জানলি কি করে? ভদ্রলোক কি করবেন বুঝতে পারছিলেন না। তারপর চট করে কোমর থেকে একটা চামড়ার হাতল বের করে সুইচ টিপতেই সরু লকলকে ফলা বেরিয়ে এলো সেটা থেকে। কিন্তু সেই সময় যে অবনী তার দিকে ছুটে আসছে তিনি বুঝতে পারেননি। ধাক্কাটা সামলাতে এক হাতে অবনীকে জড়িয়ে ধরতে গিয়ে ব্যালেন্স হারিয়ে প্ল্যাটফর্মে ছিটকে পড়লেন দুজনে। নিচে তিনি, ওপরে অবনী। ভদ্রলোকের মাথাটা সজোরে ঠুকে গেছে প্ল্যাটফর্মে, আর অবনীর শরীরটা আছড়েছে সেখানে। হৈ হৈ করে লোকজন ছুটে এলো। বোঁদের ঠোঙা হাতে নিয়ে বিস্ফোরিত চোখে ওদের পড়ার দৃশ্য দেখছিলেন পরিতোষবাবু। সেটাকে সেখানেই রেখে পাগলের মতো ছুটে এলেন তিনি। অবনী অজ্ঞান হয়ে গেছে। ভদ্রলোক উঠে বসার চেষ্টা করছেন, তখনও তার হাতে ছুরিটা ধরা। পরিতোষবাবুর চিৎকারে লোকজন তাকে চেপে ধরল। রেল পুলিশ এসে লোকটাকে ভিতরে নিয়ে যেতেই অবনীর জ্ঞান ফিরল। উফ, মা গো, বাবা গো বলে গোঙাচ্ছে সে। সে রাতে ওদের দেওঘর যাওয়া হলো না। হাসপাতালে অবনীর পাশে ওর বাবা মায়ের বুকে আনন্দ ধরে না। অবনীর দুটো হাতই ভেঙেছে, কিন্তু জ্ঞান হবার পর সে সাধারণ মানুষের মতো কথা বলছে, ব্যথায় কাঁদছে। এমনকি ওর চোখের লাল ভাবটা একদম নেই। আর অসুখ হবার পর কোনো ঘটনার কথা সে মনে করতে পারছে না। পরিতোষবাবু তার কাছে একদম চেপে গেলেন যে খুনে লোকটার পেটের বেল্টে অনেকগুলো সোনার বিস্কুট পুলিশ উদ্ধার করেছে। আরও নতুন নতুন গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন।